এর আগের দিন আমরা সেকেন্ড চ্যাপ্টার শুরু করেছিলাম, কিছুটা পড়েছিলাম জেডিকে পর্যন্ত, জেভিএম পর্যন্ত, জাভা ভার্চুয়াল মেশিন পর্যন্ত। আজকে আমরা তারপর থেকে পড়ানো শুরু করব। আমি একটা জিনিস বলেছিলাম, একটা কথা মিস করে গেলাম, সেটা একটু বলে। আমি বলেছিলাম যে জাভা প্রোগ্রামটাকে যখন আমরা কম্পাইল করি তার আগে সেটা থাকে a.java বলেছিলাম, এটাকে সোর্স কোড বলা হয়। এটা যখন কম্পাইল করা হয় জাভা কম্পাইলারের সাহায্যে, তখন বলেছিলাম একটা বাইট কোড তৈরি হয়, এটা বলেছিলাম। এই বাইট কোডের ফাইলটার এক্সটেনশন নেম হয় ক্লাস। যেমন জাভা প্রোগ্রামের ফাইলের এক্সটেনশন নেম হচ্ছে জাভা, এই ঠিক তেমনি বাইট কোডের ফাইলটার নাম হবে a.class। যদি তুই প্রোগ্রামটার নাম এ দিস তাহলে প্রোগ্রামটা কি নামে সেভ হচ্ছিল? a.java। যেই তুই কম্পাইল করে দিবি, কম্পাইল করার পরে সেই ফাইলটার নাম হয়ে যাবে a.class। বুঝতে পারলি? ক্লিয়ার? তাহলে এটা ক্লাস ফাইল তৈরি হবে, সেটা আবার ইন্টারপ্রেটেড হয়ে বিভিন্ন অপারেটিং সিস্টেমে কাজ করবে। এখন এই যে প্রোগ্রামগুলো আমরা লিখব, এগুলো কোথায় লিখব, প্রোগ্রামটা করবো তার জন্য আমার কি প্রয়োজন? তার জন্য যেটা প্রয়োজন সেটার নাম হচ্ছে জেডিকে, জাভা ডেভেলপমেন্ট কিট। এইটা আমাদের প্রয়োজন। এটার আমি ছবি তুলে দেবো না, এটা বইয়েও আছে, ঠিক আছে, ভিডিও থেকেও দেখতে পাচ্ছিস। এটার আবার ছবি তুলে আমি দেবো না, বইয়ে দেওয়া আছে। জাভা ডেভেলপমেন্ট কিট কি, জেডিকে কি, জেডিকের আবার বিভিন্ন ভার্সন আছে, জেডিকে 1.2, জেডিকে 1.3, জেডিকে 1.5। আমরা যেটা ব্যবহার করি সাধারণত সেটা হচ্ছে জেডিকে 1.5। জেডিকে 1.5 তুই ইনস্টল করবি কম্পিউটারে, তবেই তুই জাভা করতে পারবি, নইলে কিন্তু জাভা ইউজ করতে পারবি না। তবে জেডিকে 1.5 ইনস্টল করতে হবে। জেডিকে 1.5 যদি তুই ইনস্টল করিস কম্পিউটারে, তাহলে তুই সেটাকে খুলবি কোথা থেকে? সেটাকে খুলতে গেলে তোকে ডসে যেতে হয়। ডস থেকে কালো স্ক্রিনে লিখে 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 জাভা প্রোগ্রাম করে রান করাতে হবে। ওখানে একটা এডিটর খুলবে, এডিট লিখে ধর তোকে লিখতে হবে জেডিকে 1.5 তার আন্ডারে বিন, এই ডসের এই পাথের মধ্যে ঢুকে তোকে লিখতে হবে এডিট, তারপরে a.java বলে এন্টার মারতে হবে। যেই এন্টার মারবে একটা এডিটর খুলে যাবে, নীল রঙের এডিটর, ডসেরই এডিটর। সেখানে প্রোগ্রামটা লিখতে হবে, দিয়ে সেভ করতে হবে। সেভ করার পরে সেটাকে আবার তোকে এখান থেকে কম্পাইল করতে হবে, এখান থেকে রান করাতে হবে। মানে ডসে দাঁড়িয়ে বিরক্তিকর, কোনো মেনু থাকবে না, মাউস ইউজ করতে পারবি না, এগুলো কিছু করতে পারবি না। এটা কি বলে কোর জাভা, এটা দিয়ে তোরা কোর জাভা ইউজ করতে পারবি, ঠিক আছে। এটা হচ্ছে জাভার মেন ফাইলটা, মেন সফটওয়্যারটা, সেটা হচ্ছে জেডিকে। মেন সফটওয়্যারটার নাম হচ্ছে জাভা ডেভেলপমেন্ট কিট। কিন্তু এই জাভা ডেভেলপমেন্ট কিটটাকে ইউজ করার জন্য বিভিন্ন আলাদা আলাদা অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে, যে অ্যাপ্লিকেশনগুলোর সাহায্যে আমরা জাভার প্রোগ্রাম আমাদের কম্পিউটারে করতে পারি। তার মধ্যে একটা খুব সুন্দর অ্যাপ্লিকেশন বিগিনার্সদের জন্য, বাচ্চাদের জন্য, যারা প্রথম প্রোগ্রাম শিখছে তাদের জন্য, সেটা হচ্ছে ব্লুজে। ব্লুজে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, ব্লুজে হচ্ছে একটা আইডিই, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট, এটাই হচ্ছে ব্লুজে। এটা একটা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, মানে এটা তোকে একটা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট প্রোভাইড করবে, যার মধ্যে তুই জাভা প্রোগ্রাম লিখতে পারবি, সেখান থেকেই সেটাকে কম্পাইল করতে পারবি, সেখান থেকে যদি তাই সেই প্রোগ্রামে ভুল থাকে তাহলে সেটাকে ডিবাগ করতে পারবি। ডিবাগ মানে, বাগ কথার অর্থ হচ্ছে ভুল, এরর। বাগ কথার অ্যাকচুয়াল অর্থ কি? পোকা, মাকড়, ইনসেক্টস, এটাকে বলা হয় বাগ। এই কম্পিউটারে কোনো প্রোগ্রামে ভুল হলে সেটাকে বলা হয় দেয়ার ইজ এ বাগ, মানে সেখানে একটা ইনসেক্ট আছে। কেন বলা হয়? এর একটা কাহিনী আছে। একটা তখন সেই বড় বড় মেইনফ্রেম মেশিনে কাজ হতো, ENIAC
ইউনিভ্যাক, সেই একটা মেশিন একদিন চলছিল না। কেন চলছে না, খোঁজ খোঁজ খোঁজ। একজন মহিলা ওখানে ছিলেন, কাজ করতেন, মহিলা এমপ্লয়ি। তিনি খুঁজতে খুঁজতে টর্চ নিয়ে, তখন তো বিশাল বিশাল মেশিন, এইরকম ঘরের 6-7টা ঘর মিলে একটা মেশিন থাকে, এত বড় মেশিন ছিল। তো খুঁজতে 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 দেখছে একটা সার্কিটের মধ্যে একটা মথ, বড় দিকে মথ মানে ইনসেক্ট মরে চিটে পড়ে রয়েছে। ওই জন্য সার্কিটটা কাজ করতে পারছে না, সার্কিটটা জ্বলে গেছে। তো তখন তিনি বলেছেন, ও দেয়ার ইজ এ বাগ, মানে ওখানে একটা পোকা পড়ে রয়েছে। পোকাটাকে পরিষ্কার করে দিয়ে মেশিনটাকে আবার ঠিকঠাক করে চালানো হলে চালানো। তারপর থেকে মেশিন গন্ডগোল করলে বা প্রোগ্রাম গন্ডগোল করলে বলা হয় দেয়ার ইজ এ বাগ। আর সেই বাগটাকে এলিমিনেট করা, বাগটাকে তুলে ফেলে দেওয়াকে বলা হয় ডিবাগ করা। মানে প্রোগ্রাম থেকে সেই ভুলটাকে তুলে বের করে দেওয়াকে বলা হয় ডিবাগ করা। তাহলে প্রোগ্রামে এরার গুলোকে আমরা বলবো বাগ, আর সেই এরারটাকে ঠিক করার পদ্ধতিকে বলবো আমরা ডিবাগ। তাহলে প্রোগ্রাম লিখতে পারবো, সেটাকে কম্পাইল করতে পারবো, তাতে যদি কোনো এরার থাকে সেই এরারটাকে দেখিয়ে দেবে, সেটাকে আবার ঠিক করতে পারবো, আবার সেই প্রোগ্রামটাকে লাস্টে রানও করাতে পারবো। একই সাথে সবকিছু এই ব্লুজের মধ্যেই আমরা পেয়ে যাব। আমাকে আলাদা আলাদা ভাবে লেখা, আলাদা আলাদা ভাবে সেভ করা, আলাদা আলাদা কম্পাইল করা, আলাদা আলাদা রান করা, এইসব কিছু করতে হবে। এটা হচ্ছে বিরাট বড় সুবিধা। এই সুবিধাটাই হচ্ছে ব্লুজের সবচেয়ে বড় সুবিধা। শুধু ব্লুজে দিয়ে হয়তো নেটবিনস আছে, গ্রিন ফুট আছে, এরকম বিভিন্ন রকম আলাদা আলাদা সফটওয়্যার আছে যার সাহায্যে আমরা জাভাটাকে রান করতে পারবো। কিন্তু সবার জন্যই সেই মেশিনে কি ইনস্টল থাকতে হবে, জেডিকে, জাভা ডেভেলপমেন্ট ইনস্টল। ব্লুজে নিয়ে আমি পরে আরেকটা কথা বলবো, পরে অনেকগুলো কথা বলবো। তার আগে বলি, এই জাভা জেডিকের মধ্যে একটা জিনিস থাকে যেটা বলে জাভা লাইব্রেরি। জাভা লাইব্রেরি কি, জাভার প্রোগ্রামগুলোকে রান করার জন্য যে কোডগুলো তুই ব্যবহার করবি, সেই প্রত্যেকটা কোড কি কাজ করবে সেটা আবার আলাদা 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 কিছু জায়গায় লেখা আছে। সেই জায়গাগুলোকে বলা হয় প্যাকেজ। কি বলা হয়, প্যাকেজ বলা হয়। সেই প্যাকেজগুলোর মধ্যে আবার প্রচুর ক্লাস তৈরি করা আছে। আমরা যেমন বলেছি জাভা ক্লাস দিয়ে তৈরি হয়, জাভার সব প্রোগ্রাম ক্লাস দিয়ে হবে, জাভা নিজেও প্রচুর ক্লাস বানিয়ে বানিয়ে রেখে দিয়েছে। সেই ক্লাসের মধ্যে আবার বিভিন্ন ফাংশনস আছে, যে ফাংশনসগুলো আমরা জাভা প্রোগ্রাম রান করাবার সময় লিখে 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 কাজ করব, জাভা প্রোগ্রাম লেখার সময় আমরা ইউজ করব। তো যতক্ষণ না সেই ফাংশনগুলো কি কাজ করবে বলে দেওয়া হচ্ছে, ততক্ষণ জাভা কোনো কাজ করতে পারবে না। সেই ক্লাস, সেই ফাংশনগুলো কোথায় আছে না, জাভা নিজস্ব তৈরি ক্লাসের মধ্যে। সেই ক্লাসগুলো কোথায় আছে না, জাভার নিজস্ব তৈরি প্যাকেজের মধ্যে। সেই প্যাকেজগুলো কোথায় আছে না, জেডিকের মধ্যে আছে। সেগুলোকে বলা হয় লাইব্রেরি ক্লাস বা জাভা লাইব্রেরি। জেডিকের সাথে সাথে ওইগুলোও ইনস্টল হয়ে যাবে তোর কম্পিউটারে। তোকে সেইগুলোকে ব্যবহার করতে হবে। সেগুলো লেখা হয় কিভাবে, সেগুলো লেখা হয় এইভাবে, java.io.asterisk, জাভার আন্ডারে আইও প্যাকেজ। প্যাকেজটার নাম কি, আইও মানে ইনপুট আউটপুট প্যাকেজ। আর তার মধ্যে অ্যাস্ট্রিক মানে ওই আইও ক্লাসে, ওই আইও প্যাকেজে যত ক্লাস আছে সবাইকে আমি ইনক্লুড করলাম, সবাইকে আমি ওর মধ্যে ইউজ করছি। java.lang, java.applet, java.awt, java.math, এরকম প্রচুর লাইব্রেরি ক্লাস রয়েছে, তোদের বই আছে, আমি ছবি দিয়ে দেবো। এই প্রত্যেকটার আলাদা আলাদা কাজ। আমাদের সবচেয়ে বেশি ইউজ করতে হবে java.io, ইনপুট আউটপুট, কারণ আমরা প্রত্যেক প্রোগ্রামে ইনপুট আউটপুট করবো, এবং সেই ইনপুট আউটপুটের জন্য আমাদের ওই java.ioটা প্রত্যেক প্রোগ্রামে ব্যবহার। আর যেটা ব্যবহার না করলে, মানে যেটাকে ব্যবহার করার জন্য না ডাকলেও সে নিজে নিজেই চলে আসে, সেটা হচ্ছে java.lang। java.lang প্যাকেজটাকে বলা হয় ডিফল্ট প্যাকেজ। জাভা প্রোগ্রামের সময় একে আলাদা করে উল্লেখ না করলেও এর সমস্ত ক্লাসগুলোকে আমরা ব্যবহার করতে পারি। সেই প্যাকেজটার নাম হচ্ছে java.lang। java.applet, java.awt এগুলো আমাদের আপাতত সিলেবাসের জিনিস নয়। java.util এগুলো আমাদের আপাতত সিলেবাসের নয়। পরে গিয়ে ইউটিলটা লাগবে, বছর স্ক্যানার ক্লাসের জন্য পরে গিয়ে ইউটিলটা লাগবে, পরে তখন দেখা যাবে, এখন তো লাগছে না। এইটা হচ্ছে ব্যাপার, এগুলো হচ্ছে জাভা লাইব্রেরি। ঠিক আছে, এখানে লিস্ট দেওয়া আছে, আমি তোদের দিয়ে দেবো, সেটা থেকে তোরা নিতে পারো। এখন এই যে জাভাতে বলছি সব কাজে আমরা কি করব, ইনপুট আর আউটপুট করব। ইনপুট কি করে হবে সেটা পরে বলবো। যারা আগে আগে সব প্রোগ্রাম করেছিস তারা ইনপুট কি করে হয় জানিস, তবু আমাকে নাইনে বোঝাতে হবে, আমি আবার প্রথম থেকে বোঝাবো, সেটা পরে, সেটা এখন দেরি আছে, বেশ কিছুটা দেরি আছে। এখন আউটপুটটা কি করে করব বইয়ে বলা আছে, আউটপুটটা আমি একটু বলে রাখছি। যে কোনো জিনিস প্রিন্ট করার জন্য জাভাতে আমাদের লিখতে হয় সিস্টেম
ডট আউট ডট প্রিন্ট। কি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, তারপরে ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে তুই যা খুশি লেখ, যা খুশি লেখ, কিন্তু সেটাকে কিসে লিখতে হবে? ডবল কোটেশনের মধ্যে। তুই লেখ হ্যালো, ডবল কোট ক্লোজ করে দে, স্ক্রিনে প্রিন্ট হবে হ্যালো। তুই ওয়েলকাম লেখ, স্ক্রিনে প্রিন্ট হবে ওয়েলকাম। তুই যা লিখবি ডবল কোটের মধ্যে ক্যাপিটালে স্মলে সেটাই প্রিন্ট হবে। কিন্তু তুই এটাকে ক্যাপিটালে বা স্মলে লিখতে পারবি না, এটা যেমন আছে তেমনি লিখতে হবে। কিরকম? না সিস্টেমের এসটা ক্যাপিটাল, বাকি সব স্মল। এখানে যদি তুই স্মল ক্যাপিটাল গন্ডগোল করে ফেলিস এরার দেখাবে, কারণ এর আগের দিনই বলেছিলাম জাভা ইজ এ ভেরি মাচ কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। কেস সেন্সিটিভ মারাত্মক, একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে এরার দিকে হবে। কিন্তু তুই এই ডবল কোটের মধ্যে যা খুশি লেখ, ক্যাপিটাল লেখ, স্মল লেখ, সব ক্যাপিটাল সব স্মল মিলে মিশে, কোনো সমস্যা নেই এখানে, সেটাই প্রিন্ট হবে। এটাই মেসেজ যেটা তুই স্ক্রিনে প্রিন্ট করতে চাইছিস। এইবার যদি তুই লিখিস সিস্টেম ডট আউট ডট প্রিন্ট হাই, তাহলে কি প্রিন্ট হবে? প্রিন্ট হবে হ্যালো, পাশেই প্রিন্ট হবে হাই। যদিও তুই বলবি স্যার আমি তো নিচের লাইনে লিখেছি, তাহলে পাশে কেন প্রিন্ট হচ্ছে? হ্যাঁ, নিচের লাইনে লিখলেও পাশে প্রিন্ট হবে। তুই যদি বলিস তাহলে নিচের লাইনে কি করে প্রিন্ট করবো, তার জন্য তোকে লিখতে হবে প্রিন্ট এলএন, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। এখানে নয়, লিখতে হবে এখানে প্রিন্ট এলএন, তারপরে ডবল কোট, তারপরে হ্যালো। আর এখানে তুই খালি প্রিন্ট লিখলেও হবে, প্রিন্ট হাই। তাহলে আগের লাইনে যদি প্রিন্ট এলএন দেওয়া থাকে, তার মানে তার পরের লাইনটা নিচের লাইনে হবে, পাশে হবে না। এখানে প্রিন্ট এলএন না থাকলে পাশে হবে, আর প্রিন্ট এলএন দেওয়া থাকলে সেটা নিচের লাইনে হবে। বুঝা গেল? ঠিক আছে। এই প্রিন্ট এলএন এর জায়গায় আরেকটা পদ্ধতিও করা যাবে। এই পুরো সেটটা আমি অন্যভাবেও লিখতে পারি। কিভাবে? সিস্টেম ডট আউট ডট প্রিন্ট হ্যালো, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ডবল কোটের পরে ব্যাকস্ল্যাশ এন, তারপরে হাই। তাহলেও এই আলাদা আলাদা লাইনে দুটো দেয়। ব্যাকস্ল্যাশ এন ফর নিউ লাইন, তার মানে হাইটা নতুন লাইনে আসবে। এটাকে বলে এসকেপ সিকোয়েন্স। পরের চ্যাপ্টারে গিয়ে আমরা এসকেপ সিকোয়েন্স নিয়ে আলাদা করে পড়ব, আপাতত বলার জন্য বলে রাখলাম। কারণ এর এক্সারসাইজে আবার এই সিস্টেম ডট আউট ডট প্রিন্ট দিয়ে বেশ কিছু আউটপুট করতে বলেছে, দিয়ে দিয়েছে। তার আউটপুটটা কি হবে তোদেরকে লিখতে হবে, ওই জন্য এটা বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এখানে ভিডিওতে রয়েছে, তোরা দরকার ভিডিও পজ করে লিখে নিবি। এবারে বলছি রিজার্ভ ওয়ার্ড, জাভা রিজার্ভ ওয়ার্ড। রিজার্ভ ওয়ার্ড কাকে বলে? প্রত্যেক ল্যাঙ্গুয়েজের কিন্তু রিজার্ভ ওয়ার্ড থাকে। যেমন বাংলা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হিন্দি ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকের একটা রিজার্ভ ওয়ার্ড আছে, যে ওয়ার্ডটার ওই ল্যাঙ্গুয়েজে একটা স্পেশাল মিনিং আছে। ওকে, যদি আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজে বলি হি ইজ এ ভেরি প্রত্যুৎপন্ন মতিত্ব, তাহলে সবাই হাসবে, স্যার এটা কি বলছেন, ইংলিশে প্রত্যুৎপন্ন মতিত্ব আবার কি জিনিস? হ্যাঁ ঠিক, প্রত্যুৎপন্ন মতিত্ব ইংলিশের রিজার্ভ ওয়ার্ড নয়, এটা বাংলার একটা ওয়ার্ড। প্রত্যুৎপন্ন মতিত্ব অ্যাকচুয়ালি সংস্কৃতের ওয়ার্ড, বাংলাতেও আমরা ব্যবহার করি। এর মানে হচ্ছে অত্যন্ত উপস্থিত বুদ্ধিযুক্ত, প্রেজেন্স অফ মাইন্ড। আবার যদি আমরা বাংলায় বলি ছেলেটা এক্সেলেন্ট কথা বলতে পারে, এক্সেলেন্ট কিন্তু বাংলার ওয়ার্ড নয়, এটা আমরা ভুল বলছি। আমরা বলতে পারি ছেলেটি অত্যন্ত ভালো কথা বলতে পারে, ছেলেটি অপূর্ব কথা বলতে পারে, ছেলেটি খুব সুন্দর করে কথা বলতে পারে, ছেলেটি চমকপ্রদ ভাবে কথা বলতে পারে, তাহলে ঠিক। কিন্তু বাংলায় ইংলিশ ওয়ার্ড ঢোকালে সেটা আবার ট ট আওয়াজ করবে, মানে গন্ডগোল হয়ে গেছে। এটি হচ্ছে কি ওয়ার্ড বা রিজার্ভ ওয়ার্ড। তেমনি জাভারও বেশ কিছু রিজার্ভ ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলোর জাভার কম্পাইলারের কাছে স্পেশাল মিনিং আছে, সেগুলোকে বলা হয় জাভার রিজার্ভ ওয়ার্ড। যেমন ভয়েড, ইফ, ব্রেক, ফর, এরকম প্রচুর আছে। মেন,
বইয়ে আছে, আমি ছবি দিয়ে দেবো, লিস্ট দেখে নিই, এগুলোকে বলে জাভা রিজার্ভ ওয়ার্ড। হয়েছে। এবারে বলা হচ্ছে জাভা প্রোগ্রাম লেখার সময় একটা স্পেশাল ব্যবস্থা করা হয়, যদিও আমরা একটা প্রোগ্রামেও করব না, তবু বইয়ে আছে, পড়তে তো হবে। সেটাকে বলা হয় কমেন্ট লেখা, কমেন্টিং। জাভাতে তুই যখন কোড লিখবি, প্রত্যেকটা কোড কম্পিউটার চালাবে, প্রত্যেকটা কোড রান করবে কম্পিউটারে, কিন্তু যদি আমি কিছু কমেন্ট করে লিখি তাহলে সেটা কম্পিউটারে কম্পাইলও হবে না, জাভা সেটাকে কম্পাইলও করবে না, সেটাকে এক্সিকিউটও করবে না। তুই বলবি তাহলে লিখবো কেন সেটা যদি কম্পাইলই না করি আর এক্সিকিউটই না করি? অনেক সময় এরকম প্রচুর কিছু লেখার দরকার হতে পারে যেটা আমরা কম্পাইল বা এক্সিকিউট করতে চাইছি না। যেমন কোনো একটা কোড লিখেছি, সেই কোডটা কি কাজ করবে সেটা আমি পাশে লিখে রাখতে চাইছি, যাতে পরে ওই প্রোগ্রামটা খুলে যে দেখছে সে বুঝতে পারে যে এই কোডটা কেন লেখা হয়েছিল। বা কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, সেই ভ্যারিয়েবলটা কোথায় কি কাজ করবে সেটা বোঝাবার জন্য সেই ভ্যারিয়েবলের পাশে আমি লিখে রাখতে চাইছি এই ভ্যারিয়েবলের কাজ কি, যাতে পরে কেউ বা নিজেই খুলে বুঝতে পারি। ছোট প্রোগ্রাম নয়, বড় বড় প্রোগ্রাম লেখা হয় এক একটা সফটওয়্যার তৈরি করার জন্য, যে এটা কিসের জন্য ব্যবহার করা হচ্ছে, এগুলোকে বলা হয় কমেন্ট করা। আবার আরেকটা ব্যবস্থা আছে যেটাকে বলে ডকুমেন্টেশন করা। ডকুমেন্টেশন কি কমেন্টের মতনই, কিন্তু ডকুমেন্টেশনে প্রোগ্রামের কোড সম্পর্কিত কোনো তথ্য দেওয়া হয় না। नो इंफॉर्मेशन ऑफ प्रोग्राम कोड आर प्रोवाइडेड। तो क्या दिया जाता है? प्रोग्राम के बारे में कुछ कमेंट नहीं रहता है, प्रोग्राम के कोड के बारे में कोई इंफॉर्मेशन नहीं रहता है। तो क्या रहता है? जो बना रहा है उसके बारे में रहता है, कंपनी जो बना रहा है उसके बारे में रहता है, किस डेट में बनाया गया उसके बारे में रहता है। ये सबको कहा जाता है डॉक्यूमेंटेशन। जावा रिजर्व डॉट समझ में आ गया? प्रेम बोल रहा था कि थोड़ा सर हिंदी में बोलिए, हमको थोड़ा प्रॉब्लम हो जाता है, तो इसीलिए मैं बोल रहा हूँ। जावा कीवर्ड या रिजर्व डॉट तो समझ गया, जो वर्ड का जावा कंपाइलर के पास अलग सा मीनिंग होता है उसको जावा कीवर्ड कहते हैं। जैसे हिंदी का हर एक वर्ड का मीनिंग होता है, हिंदी में अगर बांग्ला घुसेड़ दूं तो वो काम नहीं होने वाला, अगर इंग्लिश में मैं हिंदी घुसेड़ दूं तो वो प्रॉब्लम करेगा। तो हर एक का अपना अपना कीवर्ड होता है। जो जावा का कीवर्ड, जावा भी एक लैंग्वेज है, उसका भी बहुत सारा वर्ड्स है, जो वर्ड उसका कंपाइलर समझता है उस वर्ड को कहते हैं कीवर्ड। ठीक है। अभी कमेंटिंग 3 तरीके का होता है। एक होता है सिंगल लाइन कमेंटिंग, किसी भी चीज के सामने अगर 2 फ्रंट स्लैश दे दिया जाए, जिसको फ्रंट स्लैश कहते हैं, तो वो हो जाता है सिंगल लाइन कमेंटिंग। मतलब किसी भी लाइन के सामने अगर 2 सिंगल लाइन 2 फ्रंट स्लैश दे दिया जाए तो वो लाइन कंपाइलर कंपाइल भी नहीं करेगा, एग्जीक्यूट भी नहीं करेगा। दूसरा होता है मल्टी लाइन कमेंट। सोचो कि एक लाइन नहीं, एक साथ बहुत सारा लाइन को मुझे कमेंट करना है, तो फ्रंट स्लैश एस्ट्रिक, उसके बाद वो जितना लाइन है उस लाइन उस पैराग्राफ के नीचे खत्म करेंगे एस्ट्रिक फ्रंट स्लैश, तो यहां से लेकर यहां तक जितना लाइन है सब कमेंट बन जाएगा। डॉक्यूमेंटेशन एक ही है, खाली 2 एस्ट्रिक मानना है। जो पढ़ेगा उसको पता चलेगा कि ये कमेंट दिया है कोड के बारे में और ये डॉक्यूमेंटेशन दिया है प्रोग्राम जिसने बनाया है या कंपनी है जिसके बारे में उसको। यही है 3 कमेंटिंग का स्टाइल, सिंगल लाइन, मल्टी लाइन कमेंट, और किताब में है, मिल जाएगा, मैं दे दूंगा, डॉक्यूमेंटेशन। ठीक है, ये हो गया काम। इसका जरूरत हम लोगों को नहीं पड़ेगा, प्रोग्राम जो हम लोग करेंगे उसमें इसकी जरूरत नहीं पड़ेगी। এবারে আমি বলছি ব্লুজে। ব্লুজে কি জিনিস আমি বললাম, ব্লুজে একটা আইডি। ব্লুজের কি কি ফেসিলিটি? ব্লুজে তো আমার সুবিধে কি না, ব্লুজে ডসের মতো কালো স্ক্রিনে সাদা কমান্ড লিখে লিখে করার দরকার নেই। এটা একটা উইন্ডোজ বেস অ্যাপ্লিকেশন। এখানে মেনু আছে, মেনু ড্রিভেন প্রোগ্রাম করতে পারবো। জিইউআই মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, বাটন ফাটন সবকিছু থাকছে। এখানে মাউস ইউজ করা যাবে। ইজি প্রোগ্রাম রাইটিং, বিভিন্ন কালারে প্রোগ্রামের বিভিন্ন অংশগুলো দেখাবে যাতে আমি বুঝতে পারি। কিওয়ার্ডগুলো আলাদা আলাদা কালার, ডবল কোটের মধ্যে যা লিখবো সেটা আলাদা কালার, কমেন্ট করলে আলাদা কালার, তাহলে আমার বুঝতে সুবিধা হবে আমি কোনটা ঠিক লিখছি না ভুল লিখছি। যখন আমরা এটাকে কম্পাইল করব তখনও কম্পাইলের পরে যদি ভুল থাকে সেগুলোকে হলুদ হলুদ করে ইয়েলো কালারে দেখিয়ে দেবো যে কোথায় কোথায় एरर रहे तो हम लोगों को डिबगिंग करना भी इजी हो जाएगा। ये
और एक सुविधा देता है, जब भी तुम खोलोगे तो एक सैंपल प्रोग्राम दे देता है, तो तुम जो लिख रहे हो उसका लिखाई का जरूरत भी कम हो जाता है, थोड़ा बहुत मिल ही जाता है, उसके अंदर तुम लिख सकते हो। पूरा सिरे से तुम लोगों को लिखने की कोई जरूरत नहीं पड़ता है। প্রথম থেকে সব কিছু লেখার দরকার নাও পড়তে পারি। এটা সম্বন্ধে আমি পরের ভিডিওতে আবার বাকিটা বলবো।